বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এইচএসসি 2024 সালে রসায়ন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা এই টপিকসগুলো যদি সঠিকভাবে অনুসরণ করো তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে, সে আশা ব্যক্ত করছি। চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে সেগুলো বলছি। বর্ণালী কী, নেসলার বিকারক কী, অরবিটাল বা উপশক্তিস্তর কী, অরবিট কী, হুন্ডির নীতিটি লিখো, পলির বর্জ্য নীতি কী, কোয়ান্টাম সংখ্যা কী, ফেরাসায়ন ও ফেরিকায়নের ইলেকট্রন বিন্যাস লিখো, আউটবাউ নীতিটি বিবৃত করো, কম্পাঙ্ক কাকে বলে, লবণ কী, আয়ার রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, সমআয়ন ও সমআয়ন প্রভাব কী, জিমেন প্রভাব ও স্টার্ক প্রভাব কী, প্রতিপ্রভা ও অনুপ্রভা কী। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এরপর এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো আয়রশির ব্যবহার লিখো, শিক্ষা পরীক্ষায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, বেরিলিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ সৃষ্টি করে না কেন, দ্রবণে কী হবে সোডিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, জিঙ্ক আয়ন, ফেরাস আয়ন, অ্যামোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন শনাক্ত করবে। এগুলোর ভিতরে একটা শনাক্তকরণ পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। সমআয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায়, ব্যাখ্যা করো। কপার ও ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। 2D এবং 3F অসম্ভব, ব্যাখ্যা করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা 40 বলতে কী বুঝো। এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ একটা মান দেওয়া থাকতে পারে যে দ্রাব্যতা এত বলতে কী বোঝায়। এরপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান দ্রাব্যতার গুণফল 3.1 × 10⁻⁻11 বলতে কী বুঝো। এই ধরনের যে কোনো একটা উদাহরণের কেএসপির মান বা দ্রাব্যতা গুণফলের মান দেয়া থাকতে পারে, বলতে কী বোঝায় এই ধরনেরও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ক্যালসিয়াম অথবা স্ক্যান্ডিয়াম অথবা পটাশিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। 3D এবং 4pর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে, ব্যাখ্যা করো। নাইট্রোজেন ও ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হুন্ডি নিয়ম অনুসারে, ব্যাখ্যা করো। তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতার গুণফল বৃদ্ধি পায় কেন, ব্যাখ্যা করো। পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, পলির বর্জ্য নীতিতে, ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়তে হবে সেটা হলো পলির বর্জ্য নীতি অনুসারে একই অরবিটালে দুটি ইলেকট্রনের স্পিন একমুখী হতে পারে কিনা বা পারে না, ব্যাখ্যা করো। অথবা পলির বর্জ্য নীতির ব্যাখ্যা আসতে পারে। সমআয়ন প্রভাবের কারণে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন মাত্রা কমে যায় কেন, ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো। এরপর এই অধ্যায় থেকে যে সৃজনশীলের অংশটা আসতে পারে তার জন্য আমরা বিভিন্ন আঙ্গিকে প্রশ্নের অনুরূপ সাজিয়েছি। এগুলো ভালোভাবে তোমরা এক্সারসাইজ করলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে। প্রথমেই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত প্রশ্ন। বিভিন্ন শক্তিস্তরের জন্য আমরা অরবিটাল এবং ইলেকট্রনের সংখ্যা চাইতে পারি, অর্থাৎ বিভিন্ন শক্তিস্তর এখানে দেয়া থাকতে পারে। যেমন 1 নম্বরের জন্য আমরা এখানে বিভিন্ন কক্ষপথ দিয়েছি। তৃতীয় চতুর্থ সাধারণত পরীক্ষায় আসে। আর তৃতীয় এবং চতুর্থ যে কোনো একটা কক্ষপথের জন্য বলবে এল ও এম এর মান দ্বারা সর্বোচ্চ অরবিটাল এবং ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। এছাড়া বিভিন্ন কক্ষপথের জন্য সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান চাইতে পারে। যেমন আমরা এখানে A = 3D 6 দিয়েছি, আবার B = 4s1 অথবা 4s2, এরকম যে কোনো বিভিন্ন পরমাণুর সর্বশেষ কক্ষপথের জন্য অথবা সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় আসতে পারে। এরপর যদি শুধুমাত্র ঘনমাত্রা অথবা দ্রাব্যতা দেয়া থাকে তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে, দ্রাব্যতার গুণফল বা কেএসপি নির্ণয় করো, অথবা পাত্রের দ্রবণদ্বয়কে যদি একত্রে মিশ্রিত করি তাহলে অদক্ষেপ সৃষ্টি করবে কিনা তার যাচাই। এখানে খেয়াল রাখা জরুরি যে শুধুমাত্র ঘনমাত্রা থাকলে আমরা কিভাবে দুটি দ্রবণকে একসাথে মিশ্রিত করলে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা সেই প্রশ্ন চাইতে পারে। এরপর ঘনমাত্রা এবং আয়তন যদি একত্রে দেয়া থাকে তাহলে আমরা কিভাবে কেএসপি কিভাবে আমরা দ্রাব্যতা অথবা ঘনমাত্রা নির্ণয় করতে পারি সেটাও পরীক্ষায় চাইতে পারে। যে মিশ্রিত দ্রবণের জন্য, অর্থাৎ আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি AY3 এবং ZK2, এটা নমুনা একটা
যৌগ, এরকম বিভিন্ন যৌগ দেয়া থাকতে পারে। সেই যৌগটার যদি কেএসপি দেয়া থাকে এবং সেক্ষেত্রে যদি মিশ্রিত করার পর দ্রাব্যতা চাইতে পারে, অথবা মিশ্রিত যৌগের একটা অংশ, মানে যেমন আমরা এখানে AK3 দিছি, সেক্ষেত্রে A3+-এর দ্রাব্যতা চাইতে পারে, অথবা K- দ্রাব্যতা চাইতে পারে, অথবা এই দ্রাব্যতাটা গ্রাম পার লিটার এককেও হিসাবে চাইতে পারে। এরপর মিশ্রিত দ্রবণের পদক্ষেপ আসার সম্ভাবনা খুবই খুবই বেশি, অর্থাৎ সেক্ষেত্রে আয়তন এবং ঘনমাত্রা যদি দেয়া থাকে একত্রে। আর আগের উদ্দীপকে আমরা বলছি শুধুমাত্র ঘনমাত্রা দেয়া থাকলে সেখান থেকেও আসতে পারে। আবার কেএসপি দুইটা দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে দুইটা দেওয়া থাকলে একবারে অঙ্কটা করতে হবে, করা যাবে না, দুইবার করতে হবে। দুইবার কেএসপি দেওয়া থাকলে দুইবারই কেআইপি বের করতে হবে। আমরা জানি যে কেআইপি ইজ গ্রেটার দেন যদি কেএসপি হয়, তাহলে সেক্ষেত্রে অদক্ষেপ পড়তে পারে। সেই অদক্ষেপ পড়ার শর্ত মেনটেন করতে হবে। যদি দুইটা কেএসপি দেওয়া থাকে তাহলে দুইটাই কেআইপি বের করতে হবে। এভাবে দ্রাব্যতা অথবা ঘনমাত্রা নির্ণয় আসতে পারে, অথবা পদক্ষেপ পড়বে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে। এরপর সৃজনশীলের যে প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে যে সমান প্রভাব দিয়ে সৃজনশীল থাকতে পারে। সমান বুঝবে যে দুইটা পাত্রের মধ্যে যদি একই রকম কোনো ক্যাটায়ন অথবা অ্যানায়ন থাকে তাহলে সেগুলো সমান সম্পর্কিত প্রশ্ন। সমান সম্পর্কিত প্রশ্নের মধ্যে যেমন আমরা এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড এবং 0.1 মোলারের সোডিয়াম ফ্লোরাইডের পাত্রের দ্রবণ আমরা এখানে দিয়েছি, সেক্ষেত্রে কেএসপিউ দেয়া রয়েছে। সেক্ষেত্রে কে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা বা ঘনমাত্রা নির্ণয় চাইতে পারে, অথবা সেক্ষেত্রে মিশ্রিত দ্রবণের দ্রাব্যতা বা ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে কি না সেক্ষেত্রে তার কারণসহ বিশ্লেষণ চাইতে পারে। সমান প্রভাব সম্পর্কিত এই ধরনের গাণিতিক সমস্যা অবশ্যই ভালোভাবে এক্সারসাইজ করে যেতে হবে। এই প্রশ্নটা এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অথবা হ্রাসকৃত ঘনমাত্রা অথবা হ্রাসকৃত দ্রাব্যতা নির্ণয় পরীক্ষায় চাইতে পারে এই সমান প্রভাব দিয়ে। এরপর আমরা এখানে বর্ণালী সম্পর্কিত যে সৃজনশীলটা পড়তে পারি, সেক্ষেত্রে বিভিন্ন কক্ষপথ দেয়া থাকতে পারে। সেই কক্ষপথের জন্য ইলেকট্রনের তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বা বিকিরণ শক্তি নির্ণয় আসতে পারে। উদ্দীপকের বিভিন্ন ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাসার্ধ নির্ণয় চাইতে পারে। ইলেকট্রনের শোষিত শক্তি বা নির্গত শক্তি নির্ণয় আসতে পারে, অথবা শোষিত শক্তি অথবা নির্গত শক্তি নির্ণয় করে তাদের কম্পাঙ্ক এবং ফ্রিকোয়েন্সি নির্ণয় করা চাইতে পারে, অথবা তরঙ্গ দৈর্ঘ্যও চাইতে পারে, অথবা বর্ণ বিশ্লেষণও চাইতে পারে যে বিকিরণের বর্ণ কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অথবা কোন অঞ্চলে পাওয়া যায় সেটাও আসতে পারে। এরপর বিভিন্ন রকমের আয়ন শনাক্তকরণ পরীক্ষা আর মধ্যে আমাদের ক্যাটায়ন বা ক্ষারীয় মূলকের শনাক্তকরণ হিসেবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যামোনিয়াম আয়ন আর অ্যালুমিনিয়াম আয়ন, জিঙ্ক আয়ন, ক্যালসিয়াম আয়ন আসতে পারে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো অ্যামোনিয়াম আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন। এরপর এই অধ্যায় থেকে অ্যানায়ন শনাক্তকরণ হিসাবে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে অ্যানায়ন শনাক্তকরণ মানে অম্লীয় মূলক, সেক্ষেত্রে ক্লোরাইড ও সালফাইড আয়নের শনাক্তকরণ পরীক্ষা আসতে পারে। এরপর বিভিন্ন মডেল সম্পর্কিত আলোচনা, অর্থাৎ বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আসতে পারে যে কোন মডেলের সাহায্যে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করা যায়, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণুর সাহায্যে যে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষাটা রয়েছে সেই বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে আমরা যে নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করতে পারি সেটার প্রমাণ ব্যাখ্যা করতে হবে। এরপর যে দুইটা মডেল দেয়া থাকলে সেই দুইটা দ্রব মডেলের মধ্যে কোনটিকে অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে করো, অথবা তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণটা পড়তে হবে। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলের অংশ। এগুলো যদি ভালোভাবে দেখে যাও অবশ্যই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। এরপর আমরা তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায়টা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা অনেক বড় এবং থিওরিটিক্যাল, সেজন্য এই অধ্যায় যারা ভালো করে পড়বে তারাই আনসার করতে পারবে, কারণ এখান থেকে অনেক তথ্য ভালো করে পড়তে হয়, না হলে প্রশ্ন আনসার করা মুশকিল হয় সৃজনশীলের অংশে। এছাড়াও এই অধ্যায় থেকে অনেক ক প্রশ্ন রয়েছে যেগুলো অনেকগুলা প্রশ্ন পড়লে ভালোভাবে কমন পেতে পারো। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল কি, সিগমা বন্ধন কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলতে কী বুঝো, হাইড্রোজেন বন্ধন কি, খুবই খুবই ইম্পর্টেন্ট, ইলেকট্রন আসক্তি অধিক্রম কি, অধিক্রমণ কি, পোলারন বা পোলার আয়নের সংজ্ঞা দাও, সমযোজী বন্ধন কি, লিগেন্ড কি, উভধর্মীয় অক্সাইড কি, উভধর্মীয় অক্সাইড
বিভিন্নভাবেই বিভিন্ন যৌগ দিয়ে আসতে পারে। আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন এবং অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কি? পি ব্লক মৌল কি? সংকরণ বা হাইব্রিডাইজেশন বলতে কি বুঝো? অথবা অরবিটালের সংকরণ কি? ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু কি? আয়নীকরণ শক্তি বা বিভব বা পোটেনশিয়াল কি? এ ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ক প্রশ্নগুলো। আর এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো হাইড্রোজেন ফ্লোরাইডের আয়নিক চরিত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড অপেক্ষা বেশি কেন? ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় কেন? এটা খতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, অথবা গতেও আসতে পারে। বেরিলিয়াম ক্লোরাইডের অণুর আকৃতি সরলরৈখিক হয় কেন? অ্যামোনিয়ার বন্ধন কোণের মান 107 ডিগ্রি হয় কেন? পানির বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি হয় কেন? সাধারণ তাপমাত্রায় পানি তরল হয় কেন? সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হয়। ব্যাখ্যা করো। এগুলা ঘতেও আসতে পারে, ক্ষতেও আসতে পারে। সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষণ হলেও কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষণ হয় না। এটা ক্ষতেও আসতে পারে, ঘতেও আসতে পারে। বরফ পানিতে ভাসে কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ইথানোয়িক অ্যাসিডের ডায়মার গঠন ব্যাখ্যা করো। তার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডায়মারটা অনেক ইম্পর্টেন্ট। ফেরাস ক্লোরাইড ও ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক কম অথবা কোনটি বেশি ব্যাখ্যা আসতে পারে। কোন যৌগটি পোলার অথবা কোনটি অপোলার, এই টাইপের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন অপোলার কেন ব্যাখ্যা করো। পানি, ইথানল, হাইড্রোক্লোরিক অ্যাসিড পোলার যৌগ ব্যাখ্যা করো। সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় অথবা স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো। এইগুলো বড় প্রশ্ন আকারেও আসতে পারে অথবা ক্ষতেও আসতে পারে। ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষারধর্মী ব্যাখ্যা করো। অক্সিজেন এবং সালফারের মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কেন ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে আরও যে গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো করতে হবে সেগুলো হলো কপার সালফেট 5 ও পানি যৌগের মধ্যে কী কী বন্ধন রয়েছে সেগুলো। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কয়টি কী ধরনের বন্ধন রয়েছে সেটাও ইম্পর্টেন্ট রয়েছে। বোরন টাই ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ ঘটে ব্যাখ্যা কর। আদ্র বিশ্লেষণ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যেমন সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষণ হয়, বোরন টাই ক্লোরাইড আদ্র বিশ্লেষণ হয়, এগুলা আসতে পারে। ফসফরাস পেন্টাক্লোরাইড অষ্টক সম্প্রসারণ যৌগ ব্যাখ্যা করো। বেরিলিয়াম ও বোরনের আকার মধ্যে বেশি আয়নীকরণ শক্তি হয়। ম্যাগনেসিয়াম আয়ন গঠিত হলেও ম্যাগনেসিয়াম 3+ আয়ন গঠিত হয় না। সোডিয়াম আয়ন গঠিত হলেও সোডিয়াম আয়ন গঠিত হয় না। 2 আয়ন গঠিত হয় না। সোডিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি অধিক আয়নিক অথবা সমযোজী ব্যাখ্যা আসতে পারে, অথবা কোনটির আকার ছোট বড় এরকম হতে পারে। O2- অপেক্ষা N3- এর আকার বড় ব্যাখ্যা করো, অথবা এইগুলোর মধ্যে কোনটা ছোট কারণ ব্যাখ্যা চাইতে পারে। পানি ডাইপোলের কারণ ব্যাখ্যা করো। জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না কেন ব্যাখ্যা করো। সংকরণ অরবিটাল অর্থাৎ পাই বন্ধন গঠন করে না। অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, উপধর্মী অক্সাইড ব্যাখ্যা চাইতে পারে। ও F6 অর্থাৎ এটা গঠিত হয় না কেন তার কারণ বিশ্লেষণ চাইতে পারে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি মান ধনাত্মক হয় ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে খ প্রশ্নগুলো। এই অধ্যায় থেকে ব্যাখ্যামূলক যে প্রশ্ন অথবা সেগুলা খর জন্য ঘতেও আসতে পারে, সেজন্য প্রিপারেশন নিয়ে থাকতে হবে, বেশি করে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে ওই প্রশ্নগুলো জন্য আসলেও যেন আমরা লিখতে পারি, একটু বেশি তথ্য কালেক্ট করে মনে রাখতে হবে। এরপর এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোর জন্য আমরা এখানে সংকরণ সম্পর্কিত টাইপের প্রশ্ন দিয়েছি। বিভিন্ন রকমের গ্রুপ এবং পর্যায়ে দেয়া থাকতে পারে, 15, 16, 17। এগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল আমরা এখানে বানিয়েছি, সেইগুলো টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। যেমন এখানে প্রতীকী হিসাবে আমরা বিভিন্ন অক্ষর ব্যবহার করেছি, সেই অক্ষরগুলো দিয়ে আমরা বিভিন্ন অংশটা বুঝে নিব। এক্স অপেক্ষা ওয়াইয়ের ইলেকট্রন আসক্তি বেশি হয় কেন, অর্থাৎ ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয় কেন। জেড ও এম এর হাইড্রেট সমূহের সংকরণ একই কিন্তু আকৃতি ও বন্ধন কোণের মান ভিন্নতা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে জেড হলো নাইট্রোজেন এবং এম হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের হাইড্রেট হচ্ছে অ্যামোনিয়া এবং অক্সিজেনের হাইড্রেট হচ্ছে পানি। এদের সংকরণ অর্থাৎ দুইটার মধ্যেই sp3 সংকরণ ঘটে, কিন্তু আকৃতি এবং বন্ধন কোণের মানের ভিন্নতা রয়েছে, সেটার কারণ চিত্রসহ ব্যাখ্যা চাইতে পারে, অথবা মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব বিশ্লেষণ চাইতে পারে। এরপর উদ্দীপকের এম ও এল এর হাইড্রেট সমূহের ভৌত অবস্থা ভিন্নতর, অর্থাৎ সাধারণ তাপমাত্রা পানি তরল এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হয় কেন, সেই কারণটার ব্যাখ্যা আমরা এখান থেকে চাচ্ছি। যে এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে হাইড্রেট সমূহের ভৌত অবস্থা ভিন্নতর হয় বিশ্লেষণ করো। এরপর জটিল যৌগের বিভিন্ন রকমের সংকরণ চিত্রসহ যা আসতে পারে, যেমন টেট্রামিন, কিউপ্রিক আয়ন, টেট্রামিন, জিঙ্ক আয়ন, ফেরোসায়ানাইট আয়ন, ফেরিসায়ানাইট আয়নের
জ্যামিতিক গঠনচিত্র সহ ব্যাখ্যা চাইতে পারে, সংকলনের মাধ্যমে এটা ব্যাখ্যা করবে। বিভিন্ন পর্যায় এবং গ্রুপের আয়নীকরণ শক্তি অথবা ইলেকট্রন শক্তির পর্যায়ক্রমিক ক্রম একই পর্যায়ে এবং একই গ্রুপে গেলে, অর্থাৎ একই পর্যায়ে গেলে আয়নীকরণ শক্তির মান অথবা ইলেকট্রন শক্তির মান বৃদ্ধি পায় এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি এবং তড়িৎ মানের যে কম হয়, সেটার কারণ বিভিন্ন উদাহরণ দিয়ে আসতে পারে। সেভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে যে আসলে মূল তথ্যগুলো আমরা জানবো যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আমরা যতই যেতে থাকবো পরমাণুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরমাণুর আকার ছোট হয় এবং সেক্ষেত্রে দেখা যায় নতুন কোনো ইলেকট্রনীয় স্তর তৈরি হয় না। সেজন্য আয়নীকরণ শক্তির মান অথবা তড়িৎ মান অথবা সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, সেটার কারণ ব্যাখ্যা চাইতে পারে। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আমরা যতই যেতে থাকবো পরমাণুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরমাণুর আকার বড় হতে থাকবে এবং নতুন নতুন ইলেকট্রনের স্তর তৈরি হয় এবং সেক্ষেত্রে তড়িৎ মানেরও এবং আয়নীকরণ শক্তির মানেরও সেক্ষেত্রে কমতে থাকে। সেটার কারণ আমরা বিভিন্ন উদাহরণের দিয়ে আসতে পারে, সেটা প্রস্তুত হয়ে থাকতে হবে। এরপর এ অধ্যায় থেকে যে আরও সৃজনশীলের অংশ রয়েছে সেটা হচ্ছে 3D সারি মৌলসমূহের মধ্যে অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মৌলসমূহের গলনাঙ্কের বিভিন্ন ক্রম আসতে পারে। যে এখানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত গেলে তাদের বিভিন্ন মৌলের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী প্রভাব পরিলক্ষিত হয়, সেটার গলনাঙ্কের একটা ক্রম লেখচিত্রের সাহায্যে আসতে পারে, সেটা আমরা প্রস্তুত হয়ে থাকব। অবস্থান্তর মৌলসমূহ রঙিন হওয়ার কারণ এবং পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করার কারণ চাইতে পারে। ফাজানের নিয়ম দ্বারা আমরা বিভিন্ন যৌগকে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ বিয়োজন মাত্রা সবচেয়ে কম কোনটির অথবা কোনটি পানিতে অদ্রবণীয়, কোনটি অধিক সমযোজী অথবা আয়নিক হয়, সেগুলো চাইতে পারে। সেই জন্য ফাজানের নিয়ম অনুসারে আমরা এটা ব্যাখ্যা করব যে সন্নিবেশ বন্ধন বিভিন্ন যৌগের ক্ষেত্রে ব্যাখ্যা আসতে পারে। এছাড়াও বিভিন্ন যৌগের সংকরণ আলাদাভাবে ব্যাখ্যা আসতে পারে বন্ধন কোণ সহ, যেমন ইথাইন, ইথিলিন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, হাইড্রোজেন সালফাইড, বেরিলিয়াম ক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, অ্যামোনিয়াম আয়নের সংকরণ আকৃতি এবং বন্ধন কোণের মান চিত্রসহ আমাদের ব্যাখ্যা করতে হবে। এছাড়াও বিভিন্ন অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগের চুম্বকীয় ধর্ম ব্যাখ্যা আসতে পারে, অথবা ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক কোন যৌগগুলো তার চিত্র জটিল যৌগে যেভাবে আমরা কাঠামো অঙ্কন করি সংকরণের মাধ্যমে স্পিন আকারে, সেগুলো আবার চিত্র সহকারে তার আকৃতি সহ ব্যাখ্যা করার কথা বলতে হবে। যেমন ডায়াম্যাগনেটিক হলো যেগুলোর মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, আর যেগুলোতে জোড়া ইলেকট্রন থাকে সেগুলো ডায়াম্যাগনেটিক, আর যেগুলোতে বিজোড় ইলেকট্রন বা অযুগল ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। যেগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকৃষ্ট হয় এবং যেগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা অধিকভাবে আকৃষ্ট হয় এবং বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে সেগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওইগুলোরই কারণ চিত্র সহ ব্যাখ্যা করে দিতে হবে। বিভিন্ন পর্যায়ে এবং গ্রুপের ক্ষেত্রে মৌলসমূহের স্ফুটনাঙ্কের ক্রম আসতে পারে বিভিন্ন পর্যায়ের মধ্যে, যেমন আমরা পর্যায় সারণীর একই গ্রুপের কথা উপর থেকে নিচের দিকে আমরা যত যেতে থাকবো ততই স্ফুটনাঙ্কের মান কমবে না বাড়বে, সেইগুলোর কারণ চাইতে পারে। গলনাঙ্ক আসতে পারে, স্ফুটনাঙ্ক আসতে পারে। এছাড়াও আমরা বলেছিলাম যে কিছু যৌগের আদ্র বিশ্লেষণ করতে পারে, সেই আদ্র বিশ্লেষণ হওয়ার জন্য বিভিন্ন যৌগের মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ সিলিকন টেট্রাক্লোরাইড এবং বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষণ হয় না। এটা ক্ষতেও আসতে পারে, গতেও আসতে পারে। বিভিন্ন অক্সাইডের প্রকৃতি, মানে অম্লীয় অক্সাইড কোনটি, ক্ষারীয় অক্সাইড কোনটি, অথবা বিভিন্ন অক্সাইডকে যদি আমরা একটার সাথে আর একটা মিশ্রিত করতে চাই তাহলে একত্রে রাখা যাবে কিনা, যেমন ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইডকে একত্রে যদি রাখি তাহলে কি বিপত্তি করতে পারে বা রাখা যাবে কিনা, সাধারণত রাখা যাবে না। সেগুলোর কারণ চাইতে পারে, যেমন ক্যালসিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইডের সাথে যদি মিলিত হয় তাহলে ক্যালসিয়াম জিঙ্কেট নামক যৌগ উৎপন্ন হয় যে বিক্রিয়া করে বসে, সেই জন্য এটাকে শুষ্ক অবস্থায় রাখা উচিত, যেই জন্য একত্রে রাখা যায় না। সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ফেরিক অক্সাইড এবং স্টেনিক অক্সাইড সাধারণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ হয় কেন? এই প্রশ্নটা ক্ষতেও আসতে পারে, ঘতেও আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এ ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে গড় প্রশ্ন সেগুলো আমরা এখানে দেখালাম। এরপর হলো চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে দুটা সৃজনশীল হবে, সেজন্য আমরা ভালো করে এই অধ্যায়টাকে এক্সারসাইজ করব। এই অধ্যায় থেকে যে রাসায়নিক পরিবর্তন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো প্রশ্নের মধ্যে অ্যাটম ইকোনমি কী, লাসাতেলিয়া নীতি কী, অম্লের বিয়োজন ধ্রুবক কী, পানির বিয়োজন গুণফল কী,
আয়নিক গুণফল কি, পিএইচ ও পিওএইচ কি, পিএইচ স্কেল কি, রাসায়নিক সাম্যাবস্থা কি, বাফার জমানো বাফার ক্রিয়া, ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি বলতে কি বুঝো, বরক্রিয়ার সূত্র কেপি ও কেসি কি, বা সাম্য ধ্রুবক কি। এরপর গ্রিন কেমিস্ট্রি কি, এটাও আসতে পারে। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন কি। এওদা থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে অম্লীয় বাফার দ্রবণতরীতে দুর্বল অম্ল ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা যদি 1.0 মোলারের বেশি হয় তাহলে পি স্কেলের মান অকার্যকর হয়, ব্যাখ্যা করো। কেসি বা কেপির মান কি কখনো শূন্য বা অসীম হতে পারে, ব্যাখ্যা করো। সবুজ রসায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা আসতে পারে। রাসায়নিক সাম্যাবস্থা যে গতিশীল তার কারণ ব্যাখ্যা আসতে পারে। পিএইচ এর স্কেলের মান 0 থেকে 14 হয় কেন, তার ব্যাখ্যা পড়তে হবে। অনেক গুরুত্বপূর্ণ কোনটি অম্লীয় যৌগ অথবা কোনটি অধিক অম্লীয়, ফসফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক অম্লীয়, হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে কোনটি অধিক অম্লীয় হয়, ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম অক্সাইড ও ফেরিক অক্সাইডের অম্লত্ব 6 বলতে কি বুঝো। পানির আয়নিক গুণফল থেকে কিভাবে পিএইচ স্কেল তৈরি করা যায় তার কারণ আসতে পারে। নাইট্রিক অ্যাসিড ও সালফিউরাস অ্যাসিডের মধ্যে কোনটি অধিক অম্লীয় ব্যাখ্যা আসতে পারে। পারক্লোরিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটি অম্লীয় ব্যাখ্যা চাইতে পারে। এই অধ্যায় থেকে যে আরও গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো করতে হবে। বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 ও পিওএইচ এর মানও 7 হয়, এটা প্রমাণ আসতে পারে। পানি একটি উপধর্মী যৌগ, ব্যাখ্যা করো। সক্রিয় শক্তি বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফলের মান বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। সবুজ রসায়নের প্রয়োজনীয়তাও আসতে পারে। এই অধ্যায় থেকে যে সৃজনশীলের প্যাটার্নটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু দুটো অংশ, আমরা এখান থেকে সব ধরনের প্রশ্নের উত্তরই দিয়েছি। আশা করি তোমরা যদি ভালো করে এখান থেকে এক্সারসাইজ করো অবশ্যই এখান থেকে ভালো প্রশ্নের আনসার করতে পারবে। বিভিন্ন বিক্রিয়া আসতে পারে, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডকে বিয়োজিত করলে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে একত্রে বিযোজিত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডকে বিয়োজিত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাসকে একসাথে উত্তপ্ত করলে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দিয়েই আমরা এখানে বিভিন্ন রকমের প্রশ্ন সাজিয়েছি যে এগুলো বিক্রিয়ার ক্ষেত্রে আলফার মান দেওয়া থাকলে সেক্ষেত্রে কেপি এবং কেসির মান কীরকম হবে। কেপি এবং কেসির এই সমীকরণগুলোর উপর রাশিমালা নির্ণয় আসতে পারে। বিয়োজন মাত্রা দেওয়া থাকলে, বিয়োজন মাত্রা না থাকলেও আমরা এই সমীকরণগুলোর উপর ভিত্তি করে কেপি এবং কেসির রাশিমালাগুলো নির্ণয় করতে পারি এবং কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। এছাড়াও বিয়োজন মাত্রা হ্রাস বা বৃদ্ধিকল্পে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, খুবই ইম্পর্টেন্ট। যে উপরোক্ত সমীকরণগুলোর উপরে ভিত্তি করেই যে বিয়োজন মাত্রা বৃদ্ধি করব নাকি হ্রাস করব, তখন বিয়োজন মাত্রা যদি বৃদ্ধি বা হ্রাস আসে তাহলে সেই ক্ষেত্রে কী কী পদক্ষেপ আমরা নিব। এরপর বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে যে লাসাতে নীতিকে প্রয়োগ করে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার বিশ্লেষণ চাইতে পারে। এই উপরোক্ত যে বিক্রিয়াগুলো আমরা দিয়েছি সেই বিক্রিয়াগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ আমরা কীভাবে পাবো, অর্থাৎ তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবকের ক্ষেত্রফল, প্রভাবক, নিঃস্ব গ্যাসের দ্রাবক, এরকম বিভিন্ন রকমের যে নিয়ামকগুলোর উপর একটা উন্মুখী বিক্রিয়া নির্ভর করে, সেই বিক্রিয়া প্রভাবকের উপর ভিত্তি করবে বা নিয়ামকের উপর ভিত্তি করে যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ সৃষ্টি করার জন্য কমপক্ষে 4টা বা 5টা কারণ ব্যাখ্যা করতে হবে। সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব অথবা লগ কেপি বনাম 1/T লেখচিত্রের সাহায্যে যে ব্যান্ডহফ সমীকরণের সাহায্যে আমরা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে সেটাকে অবশ্যই বিশ্লেষণ ভালো করে পড়তে হবে। এবারের জন্য এই সৃজনশীলের এই অংশটা অনেক ইম্পর্টেন্ট, যে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব, অর্থাৎ লগ কেপি বনাম যে 1/T লেখচিত্র অঙ্কন হয় সেটা তাৎপর্য বিশ্লেষণ, বিভিন্ন তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার জন্য কীরূপ হবে সেই প্রশ্নটা পড়তে হবে। এছাড়াও এই অধ্যায় থেকে যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্যাটার্ন, পিএইচ এর মান, অর্থাৎ মিশ্রিত দ্রবণের পিএইচ এর মান অম্লীয় থাকতে পারে, ক্ষারীয় থাকতে পারে। আমরা এখানে দুই ধরনের দ্রবণ দিয়েছি, যে আয়তন এবং ঘনমাত্রা, এবং আয়তন ও ঘনমাত্রা দুইটা পাত্রের মধ্যে দেয়া রয়েছে। এছাড়াও পাত্রের আয়তন ও ঘনমাত্রা না দেয়া থাকলেও হতে পারে। সেক্ষেত্রে কে এর মান দেয়া থাকতে পারে, পি কে এর মান দেয়া থাকতে পারে। তবে সেক্ষেত্রে মিশ্রিত দ্রবণের পিএইচ এর মান যেমন হ্যান্ডারসন সমীকরণের সাহায্যে নির্ণয় আসতে পারে, অথবা নর্মালিভাবে আলফা বা বিয়োজন মাত্রা দিয়ে অসওয়াল্ডের লঘুকরণ সমীকরণের সাহায্যে সে সূত্র আছে, সেই আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি অথবা আলফা ইকুয়াল টু রুট ওভার কে বি বাই সি ক্ষার বা অ্যাসিডের ঘনমাত্রার ক্ষেত্রে সেই ক্ষেত্রে পিএইচ এর মান নির্ণয় চাইতে পারে।
মিশ্রিত দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করি তাহলে পিএইচ এর মানে কিরূপ পরিবর্তন হবে বা হবে কিনা তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। অর্থাৎ খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছর এই প্রশ্নটা আসে যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অর্থাৎ যখন আমরা একটা দ্রবণকে মিশ্রিত করব সেই মিশ্রিত দ্রবণের প্রকৃতি আগে বের করতে হবে। সেটা যদি অম্লীয় হয় তাহলে অম্লীয় ক্রিয়া কৌশল হবে, আর যদি ক্ষার হয় তাহলে ক্ষারকীয় বাফার দ্রবণ হবে। সেই ক্ষারকীয় বা অম্লীয় বাফার দ্রবণের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার যুক্ত করি সেক্ষেত্রে পিএইচ এর মানের কি পরিবর্তন হবে। তার মানে আমরা জানি যে পিএইচ এর মানের পরিবর্তন হবে না, সেইটারই কারণ বিশ্লেষণ চাইতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে সবাই এক্সারসাইজ করবে। বিভিন্ন বিক্রিয়ার হার নির্ণয় চাইতে পারে, খুব ইম্পর্টেন্ট নয়, তবুও এটা আমাদেরকে এক্সারসাইজের মধ্যে রাখতে হবে। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব হেনরিয়াসের সমীকরণ প্রতিপাদন আসতে পারে। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের প্রয়োজনীয়তা খতেও আসতে পারে, ঘতেও আসতে পারে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হলো, সেটা হচ্ছে যে তাপমাত্রাকে যদি আমরা স্থির রাখি তাহলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে উদ্দীপকে যে বিক্রিয়া দেওয়া থাকবে সেই বিক্রিয়া হতে পারে, অথবা আমরা যে 4 ধরনের বিক্রিয়া এখানে উপরোক্ত প্রথমে সৃজনশীলের শুরুতে যে সমীকরণগুলো দিয়েছিলাম সেই সমীকরণগুলোর যদি আমরা বিভিন্ন রকমের চাপ 1.25 অথবা যে কোনো পরিমাণ চাপ বৃদ্ধি অথবা হ্রাস করি তাহলে সেক্ষেত্রে যে বিক্রিয়াগুলোর আমরা বিয়োজন মাত্রা কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে বা পরিবর্তন হবে সেটা চাইতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। এই ছিল সুপ্রিয় শিক্ষার্থী এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলের পার্ট। এরপর লাস্টে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা থেকেও একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল আসে। খুবই কম পরিমাণ পড়ে আমরা এই অধ্যায় থেকে একটা কমন প্রশ্ন পেতে পারি। সেজন্যই ভালোভাবে এই অধ্যায়টা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা এই অধ্যায়টাকে অল্প সময়ের মধ্যে পড়ে আয়ত্ত করে পরীক্ষার আনসারটা করতে পারো। অর্থাৎ কর্মমুখী রসায়ন থেকে প্রশ্নগুলো পড়তে হবে। নিরাপদ খাদ্য কাকে বলে, অ্যান্টি অক্সিডেন্ট কি, ভিনেগার কি, মল্ট ও মল্ট ভিনেগার কি, প্রিজারভেটিভস ও ফুড প্রিজারভেটিভস কি, ফুড লেকার কি, ফুড এডিটিভস কি। এ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো, খাদ্য সংরক্ষণে কেস হার্ডেনিংয়ের ভূমিকা, খাদ্য সংরক্ষণে খাদ্যকে বায়ুমুক্ত রাখা হয় কেন, খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা, খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভস কেন ব্যবহার করা হয়। এরপর এই অধ্যায় থেকে যে একটা টাইপের সৃজনশীল মূলত ভিনেগার টাইপের, অর্থাৎ মল্ট ভিনেগার প্রস্তুতি, সেটা আখের রস বা খেজুরের রস হতে পারে অথবা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত আসতে পারে। খাদ্য সংরক্ষণে ভিনেগারের ক্রিয়া কৌশল, অর্থাৎ ভিনেগার কীভাবে কাজ করে, খাদ্যকে কীভাবে সংরক্ষণ করে সেটা সম্পর্কে আমাদের প্রস্তুত থাকতে হবে। খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব সম্পর্কে জানা থাকতে হবে। এছাড়া লবণ ও চিনি দ্বারা কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায় সেই সম্পর্কেও ভালো করে প্রস্তুতি নিতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এ ছিল আমাদের আজকের রসায়ন প্রথম পত্রের যে গুরুত্বপূর্ণ সৃজনশীলের অংশ। এগুলো যদি তুমি ভালোভাবে এক্সারসাইজ করে যাও তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো করবে। এই চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। এই অধ্যায়ের যে টপিকসগুলো রয়েছে সেই টপিক্সের বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা ক খ উত্তর দেওয়া রয়েছে। আশা করি তোমরা এই চ্যানেল ভালোভাবে ভিজিট করে আসলে অনেক উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা ভালোভাবে এই টপিকসগুলো এক্সারসাইজ করবে। চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমরা ভালো এবং সুস্থ থাকো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।